আমাদের সাপ্তাহিক আয়োজন ইনফোভিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌস আহমেদ থাকছি এই আয়োজনের সাথে, এবং আজকে আমি যাকে পেয়েছি এই আয়োজনে শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন ফারুক মঈনুদ্দিন, অর্থনীতিবিদ ও ব্যাংকার। এবং আপনারা নিঃসন্দেহে জানেন যে আমাদের এই যে সাপ্তাহিক আয়োজন ইনফোভিজ, সেখানে আমরা সাম্প্রতিক সময়ের অর্থনীতি নিয়ে কথা বলবার চেষ্টা করি, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলবার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম হবে না। ফারুক মঈনুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনফোভিজের আজকের আয়োজনে। একদম শুরুতেই যদি ব্যাংকিং খাতটা নিয়ে একটু জানতে চাই যে কি অবস্থা এখন এই খাতের। দেখেন, ব্যাংকিং খাত হচ্ছে আমাদের অর্থনীতির সাথে জড়িত একটি বিষয়, যা বিগত অনেকগুলো বছর ধরেই প্রায় সব সময় আলোচনায় থাকছে। আলোচনায় থাকার একটি বড় কারণ হচ্ছে আমাদের ব্যাংকিং খাতের যে বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই অবস্থা এবং ভঙ্গুর অবস্থা, এবং সত্যিকার অর্থে ব্যাংকিং খাতে যেরকম থাকা উচিত সেটা কখনো আমাদের দেশে ছিল না, এবং সেটি আরও পরিস্থিতির আরও অবনতি ঘটেছে বিগত বছরগুলোতে। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের খেলাপি ঋণের হার। খেলাপি ঋণ দিয়ে কিন্তু যে কোনো ব্যাংকিং খাতের স্বাস্থ্য বোঝা যায়। সর্বশেষ হিসাব অনুযায়ী আমাদের 4,20,000 কোটি টাকার মতন খেলাপি ঋণ। এটা আরও বাড়তে পারে এবং আগামী ত্রৈমাসিক হয়তো এটা আরও বেড়ে যেতে পারে। এবং সেই হিসেবে যদি জিজ্ঞেস করেন কেমন অবস্থা ব্যাংকিং খাতের, এটা মোটেই সুখকর কোনো অবস্থা নেই, পরিস্থিতি নেই, এবং এটা কাঙ্ক্ষিত অবশ্যই এটা কোনো কাঙ্ক্ষিত পরিস্থিতি না। এখান থেকে উত্তরণের উপায় আমাদের বের করতে হবে। তবে আমরা ভাগ করে নিতে পারি কীভাবে আমরা এই অবস্থায় পৌঁছলাম, কিংবা কীভাবে আমরা এখান থেকে উত্তরণ ঘটাতে পারি। এই বিষয়গুলো আমরা আলোচনায় সীমাবদ্ধ রাখতে পারি, এবং আলোচনা দুই ভাগে ভাগ হতে পারে। সুতরাং মূল কথা হচ্ছে, আপনার প্রশ্নে এক কথায় যদি আমি জবাব দিই, ব্যাংকিং খাতের পরিস্থিতি এখন খুব বেশি ভালো নেই। এবং আপনি যেটা বললেন যে কোনো দিনও খুব একটা ভালো ছিল না, এখন অবস্থা আরও খারাপ। সেই জায়গায় বিভিন্ন যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক যে সমস্ত ভাবনা ভাবছে, সেখান থেকে খেলাপি ঋণের অনেকে, আমি যদি একদম খেলাপি ঋণের যে নিয়ম নীতি যে 3 মাসের মধ্যে এটাকে একদম মেয়াদোত্তীর্ণ ভাবা বা পরে একদম খেলাপি ঋণ ঘোষণা করা, সেটাতে সবাই আশঙ্কা করছে যে আরও বাড়তে পারে এই সংখ্যাটা। সেটা কি তাহলে নিয়ম নীতির জায়গা থেকে খুব ভালো হলো না? প্রথম কথা হচ্ছে যে এটা কেন বাড়বে এই কারণে যে অতীতে যেরকম নিয়ম নীতিটা প্রয়োগ করা উচিত ছিল ব্যাংকের প্রকৃত স্বাস্থ্য করার জন্য, এক্সপ্রেস করার জন্য, কিংবা জনগণকে সামনে উপস্থাপন করার জন্য, সেই প্রকৃত স্বাস্থ্য জনগণ কখনো জানতে পারেনি। কারণ অতীতে আমরা দেখেছি বিভিন্ন কৃত্রিম উপায়ে ব্যাংকিং খাতের স্বাস্থ্যটাকে ভালো দেখানোর অপচেষ্টা করা হয়েছে। আমি চেষ্টা একটা বলবো না, অপচেষ্টা করা হয়েছে। সুতরাং আমরা যারা ব্যাংকার ছিলাম, আমরা কখনো এতে স্বস্তি বোধ করিনি। এই যে বারংবার বিভিন্ন সময়ে খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তন আনা, সময় বাড়িয়ে দিয়ে কিংবা রিশিডিউলিং করে সেটাকে লুকানোর চেষ্টা করা, এই কাজগুলো কিন্তু ঠিক কাজ হয়নি। এটা যারা সত্যিকার অর্থে ব্যাংকিং নিয়ে চিন্তা ভাবনা করেন, ব্যাংকের সাথে যারা জড়িত ছিলেন, তারা কখনো এই পদক্ষেপ খুব স্বস্তিতে ছিলেন না। সুতরাং এই যে বলছেন যে আরও বেড়ে যেতে পারে, এটি হচ্ছে পুঞ্জীভূত খারাপ অবস্থার কারণেই কিন্তু সামনে আরও বাড়বে। আমরা যদি অতীতে এই ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থাকে আমরা প্রকাশ করার জন্য, দেখানোর জন্য যদি আমরা এইসব কূটকৌশলের আশ্রয় না নিতাম, তাহলে কিন্তু এটা অনেক আগে আমরা জানতে পারতো লোকজন এবং জনগণ, মানুষ, আপনারা যারা জানতে পারতেন। সেটি এখন আপনার কাছে মনে হচ্ছে যে না, যদি সামনে বেড়ে যায় এটা খারাপ হচ্ছে, কিন্তু এটা অতীতে খারাপ ছিল, খারাপটাকে লুকিয়ে রাখা হচ্ছিল বলে তাহলে অপ্রদর্শিত অবস্থায় রাখা হয়েছিল। সেটা যদি হয়েই থাকে, তাহলে আসলে সেটা কি সেন্ট্রাল ব্যাংকের দোষ, বা দোষটা কার? কারণ কেন সেই সুযোগটা পেল? কোনো ব্যাংকই কি সেই সাহসটা করতে পারলো না? আমি বলছি, সেটা হচ্ছে, আমি ওইখানে যাচ্ছি না, দোষ কার বলছি না। কারণ হচ্ছে সেন্ট্রাল ব্যাংক তো নির্দেশিত হয়ে কাজ করেছে। সেন্ট্রাল ব্যাংকের উপরে এখানে পলিটিক্যাল যে প্রেশার ছিল, সেই প্রেশার সেন্ট্রাল ব্যাংক সাস্টেন করতে পারেনি। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি, এমনকি যদি আমি খুব একটা স্থূল একটা উদাহরণ দিয়ে বলি, এই যে সুদের হার 6 এবং 9-তে সীমাবদ্ধ রাখা, এটি কিন্তু 1 বছর কিংবা 1.5 বছর ধরে সেন্ট্রাল ব্যাংক কিন্তু এটা সায় দেয়নি। এটা শুধুমাত্র পলিটিক্যাল সিদ্ধান্তে হওয়া কথা ছিল, চাপ দেওয়া হচ্ছিল। সেন্ট্রাল ব্যাংক এখানে
ব্যাংকগুলোর উপর এটা নিয়ে কখনো কোনো নীতিমালাও জারি করেনি। এটা শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তের বারবার বলা হচ্ছিল, প্রেশার দেওয়া হচ্ছিল যেটা করা হয়, কিন্তু এটি করা সঠিক কাজ ছিল না। শেষ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক সেই চাপ আর সহ্য করতে পারেনি বা চাপটা ধরে রাখতে পারেনি। সুতরাং সেন্ট্রাল ব্যাংকে ওই যে কাজটি আমরা চাইছিলাম না, সুদের হারকে 6 এবং 9-তে আটকে রাখা, সেটি করতে বাধ্য হয়েছে। সুতরাং আমি এখানে দোষের কথা বলছি যে এখানে মূল ইস্যুটা ছিল এখানে রাজনৈতিক সদিচ্ছা এবং ইচ্ছার বিষয় ছিল। সম্পূর্ণ ব্যাপারটা রাজনৈতিকভাবে যেহেতু কন্ট্রোল করা হতো, সুতরাং এখানে কোনো নিয়ম নীতির বালাই তো আসলে ছিল না। নিয়ম নীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেও বারবার আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু এখানে একটি বিষয় আমি বলি, সেটি হচ্ছে এই যে সাহস করে বলতে পারার কথা যেটা বলছেন আপনি, সেটি হচ্ছে এরকম অবস্থার মধ্যেও কিছু কিছু ব্যাংক তো খুব ভালো অবস্থানে আছে, তাদের খেলাপি ঋণের হার সত্যিকার অর্থেই কম, তারা কোনো কিছু লুকিয়ে রাখেনি, তাদের সেই সক্ষমতা ছিল, তাদের সেই ক্রেডিট স্যাংশনিংয়ের যে নীতিমালা তারা পুরোপুরি পালন করেছে এবং যা যা করার দরকার ব্যাংকিং নিয়ম নীতিতে, ক্রেডিট প্রপোজাল, ক্রেডিট স্যাংশনিং, ঋণ অনুমোদন, সব কিছু ব্যাপারে তাদের মধ্যে যে স্বচ্ছতা ছিল, সেই কারণে ব্যাংকগুলো তো ভালো অবস্থাতে ছিল। এগুলো খারাপ অবস্থায় গেছে কিছু ব্যাংক যারা কখনো এগুলো মান্য করেনি এবং তাদেরকে মানতে দেওয়া হয়নি। মালিক পক্ষের প্রেশার, গোষ্ঠীর প্রেশার এবং ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের প্রেশারে অনেকগুলো ব্যাংক এইগুলো করতে পারেনি এবং সেই ব্যাংকগুলো কিন্তু আজকে বিপদে পড়েছে। সুতরাং এখানে আমি দোষ গুণের কথা বলবো না, কারণ তাহলে ভালো কিছু ব্যাংক ভালো অবস্থায় ছিল কীভাবে। তো সুতরাং এখানে আমি কোনো কারো দোষ দেখছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি সম্পূর্ণ দোষ দেবো এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক নেতৃত্বের উপরে। তারাই কিন্তু বাধ্য করেছে ব্যাংকগুলোকে এই অবস্থায় আসতে। জি, সেরকমটাই যদি হয়ে থাকে যে তখন রাজনৈতিক কিছু উদ্দেশ্য বা তাদের সেই সদিচ্ছার কারণে সেন্ট্রাল ব্যাংকও আসলে ওইভাবে পারেনি, কারণ তাদের ইচ্ছাটাই ছিল, আপনি যেটা বললেন যে এটাকে আপনি চেষ্টা বলবেন না, অপচেষ্টা বলছেন। তাহলে এখন আমরা যদি তাকাই, অনেকগুলো ব্যাংক, অনেকে দুইভাবে বলছেন, কেউ কেউ বলছেন যে এই দুর্বল ব্যাংকগুলোকে রান না করানোই ভালো, আবার কেউ বলছেন না, গ্রাহক তো একদম সেই জায়গাটায় অসহায় হয়ে যাবে, তাদের স্বার্থে এই ব্যাংকগুলোকে একীভূত করা, অন্যান্য আরও সিদ্ধান্ত সেন্ট্রাল ব্যাংক নিচ্ছে, সেটা তাহলে কেমন হচ্ছে? আচ্ছা, সেইখানে বিষয়টা হচ্ছে কি জানেন, আমি যদি খুব নির্মোহভাবে বলি তাহলে কিন্তু আসলে এই দুর্বল ব্যাংকগুলোর টিকে থাকার কোনো অধিকার নেই, তাদের উচিত নয়। কিন্তু আমি শুধু ওই নির্মোহভাবে বললে আমাদের দেশের বাস্তবতায় এটি সাধারণ ডিপোজিটারদের স্বার্থ যদি আমি দেখি, এটা খুবই অন্যায্য কাজ হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে সেখানে প্রচুর ব্যাংক ফেল করে, ছোটোখাটো প্রচুর ব্যাংক ফেল করে, অনেক বড় ব্যাংকও ফেল করেছে। সেখানে কিন্তু এগুলোকে আমানতকারীদের স্বার্থের কথা খুব বেশি ভাবা না হয়, তারা এটাকে যেটা ঘটার সেটা ঘটতে দিয়েছে। কিন্তু আমাদের মতো দেশের বাস্তবতায় যেখানে মানুষকে আমরা ব্যাংকমুখী করতে চাই, আমরা যেখানে মানুষের আস্থা ব্যাংকের উপর যাতে স্থিতিশীল থাকে এবং দৃঢ় থাকে সেটা রাখতে চাই, সেই রকম জায়গায় যদি আমরা ব্যাংকগুলোকে ফেল করতে দেই, সেটা কখনোই কাম্য নয়। এবং সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে ভুক্তভোগী বা সাধারণ বিনিয়োগকারীরা যারা এখান থেকে তুলে নিয়ে গেছে টাকা, তাদের তো কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে সাধারণ বিনিয়োগকারীদের। সুতরাং সেইটা কিন্তু ভাবতে হবে। সুতরাং সেই জন্য এখানে নির্মোহভাবে আমি ব্যাংকগুলোকে যেটা হওয়া উচিত ন্যাচারাল নিয়মে যে ব্যাংকগুলো ফল করা উচিত সেটাকে আমরা করতে দিতে পারি না, কারণ সাধারণ জনগণের অর্থ জড়িত, তাদের গচ্ছিত অর্থ তো ফেরত দিতে হবে, তাদের তো কোনো অপরাধ নাই, তারা তো লুটপাটের সাথে সম্পৃক্ত ছিল না। সুতরাং তারা কোনো সাফার করে, সেই কারণেই ওই দৃষ্টিভঙ্গি থেকে ব্যাংকগুলোকে টিকে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে, একীভূত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটির একটিমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে সাধারণ ডিপোজিটাররা বঞ্চিত না হন, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এখন আমরা কিভাবে করব সেটা আমরা পরে বিভিন্ন পন্থা আবিষ্কার করা যেতে পারে। তবে চ্যালেঞ্জ আছে, বিশাল চ্যালেঞ্জ আছে। একীভূত করলেও যে বেঙ্গলের অবস্থা স্বাস্থ্য ভালো হয়ে যাবে আমি সেটা বলছি না। জি, কিন্তু কিভাবে করব সেই জায়গাটায় এই ভাবনাটা কতটা যৌক্তিক? কারণ এখান থেকেও কথা উঠেছে যে খেলাপি ঋণের পরিমাণ যদি দেখে যে 93 বা 90 ঊর্ধ্ব, তার সাথে এক্সিম ব্যাংক বিশেষ করে এই জায়গাটা কিন্তু এক ধরনের বিরোধিতা তারা করছে বা তারা একদম শক্ত অবস্থানে রয়েছে যে আমরা তো 28%, আমাদেরকে কেন ওই সাথে রান করতে বলা হচ্ছে, আমরা তো অত খারাপ অবস্থায় নেই। সেই ভাবনাটা থেকে অনেক যৌক্তিক হচ্ছে না, সেই ভাবনাটা যৌক্তিক হচ্ছে এই কারণে আমি বলবো, আমি ব্যাংকিং সেক্টরের লোক বলে আমি বলছি, অন্য যে ব্যাংকগুলোর সাথে এক্সিম ব্যাংক নামে যেহেতু বললেন, আমি নাম বলতে চাইনি, যেহেতু আপনি নামই বললেন, আমি তো বলবো বাকি ব্যাংকগুলো যেগুলোর সাথে এক্সিম ব্যাংকে একীভূত করার কথা ভাবা হচ্ছে তাদের চাইতেও এক্সিম ব্যাংকের
আর্থিক স্বাস্থ্য অনেক ভালো এবং এক্সিম ব্যাংকের একটা ভালো একটা নিশ একটা মার্কেট আছে যারা এক্সপোর্ট আর্নিং করে। এক্সিম ব্যাংকের প্রচুর এক্সপোর্ট আর্নিং আছে, তাদের প্রচুর গার্মেন্টস ইন্ডাস্ট্রি যাদের গ্রাহক আছে, তাদের মাধ্যমে এক্সিম ব্যাংকের কিন্তু আপনার ফরেন কারেন্সি ইনফ্লো মানে এক্সপোর্ট আর্নিংস অনেক বেশি কম্পেয়ার টু দোজ স্মল ব্যাঙ্কস অথবা দোজ আদার ইসলামী ব্যাঙ্কস, যে 4-5টা ব্যাংকের কথা আমরা বারবারই বলছি, ওগুলোর সাথে যদি আমি তুলনা করি এক্সিম ব্যাংকের অবস্থা ভালো। সুতরাং আর বাকি যে ব্যাঙ্কগুলোর সাথে একীভূত করা হচ্ছে সেটা আমরা সবাই জানি, সেটা একটি মালিকের অধীনের কয়েকটি ব্যাংক এবং এক্সিম ব্যাংকের মালিকানা আলাদা এবং এক্সিম ব্যাংকের আমরা এখানে নাম উল্লেখ করেছি কারণ ইতিমধ্যে এগুলো গণমাধ্যমে নামগুলো রয়েছে। আচ্ছা ঠিক আছে, সেই জন্য আমার কোনো আপত্তি নাই, যেহেতু আমি হয়তো বলতাম না আপনি নাম উল্লেখ না করলে। এখন কথা হচ্ছে এক্সিম ব্যাংকের সেই তুলনায় ধরলে এক্সিম ব্যাংকের স্বাস্থ্য ভালো বলে তারা এদের সাথে এক গড়পড়তে যেতে চাইছে না, এটা তাদের দাবিটা খুব যৌক্তিক বলে আমি মনে করি। কারণ কথা হচ্ছে এবং আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংক এটা আমলে নেবে যে এক্সিম ব্যাংক আর ওদেরকে এক কাতারে ফেরা ঠিক হবে কিনা। তাহলে যুক্তিগত দিক থেকে আসলে এক্সিম ব্যাংক যেটা দেখাচ্ছে তাদেরটাই বেশি যৌক্তিক, তাদের ব্যাখ্যাটা। আপনি তো বললেন 28 আর ওটা 90 ঊর্ধ্ব এবং সেই যে আমরা তো সেটা গণমাধ্যমে এখন রয়েছে এস আলম গ্রুপের সেই যে মালিকানাধীন যে ব্যাংকগুলো এবং সেগুলোর যে খারাপ অবস্থা সেটার সাথে আসলে এক্সিম ব্যাংক খুব বেশি রান করতে চাচ্ছিল না, তাহলে তার দিকটা একদম আপনিও স্পষ্ট করলেন। আমি একটু আরেকটা জায়গায় জানতে চাই, আমরা সবসময় আপনি ব্যাংকমুখী করবার কথা একটু আগে যেটা বললেন যে দেশের মানুষকে তো আমরা ব্যাংকমুখী করতে চাই, সেটার কারণে আমরা এখন সুদের হার বাড়াচ্ছি, আরও নানান যে পদক্ষেপ, সেখান থেকে আমরা ব্যাংকমুখী বা এই যে একদম ক্যাশ মার্কেটের এদিকে কি বেশি ঝুঁকে ফেলছি কিনা, ক্যাপিটাল মার্কেটকে আমরা আবার ডুবিয়ে দিচ্ছি কিনা? দেখেন, সুদের হারের সাথে ব্যাংকমুখী করার আমি খুব বেশি এটার মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে আপনি সুদের হারের কথা যদি বলেন সুদের হার বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমানতকারীরা তো ইন্টারেস্ট ফিল করছেন। আমি তো সেই কথাটা বলছি, আপনি যদি সুদের হার বাড়িয়ে দেন তাহলে মানুষ তো ব্যাংকে টাকা রাখবে, কারণ তাদের ওখানে একটা প্রফিট তারা পাবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আপনি ক্যাপিটাল মার্কেটকে আমরা বঞ্চিত করছি কিনা সেই কথা বললে সেক্ষেত্রে ওখানে আবার অন্য একটা ডিবেটে হাজির হয়। সেইটা কারণ হচ্ছে যে আমাদের ক্যাপিটাল মার্কেট ব্যাংকিং খাতে আরও খারাপ অবস্থায় আছে এবং সেটি বিভিন্ন সময় আমরা ক্যাপিটাল মার্কেটটাকে প্রপারলি রান করতে পারিনি। আমরা অনেক দিন ধরে দেখছি ক্যাপিটাল মার্কেটটা একটা আবার গোষ্ঠীতন্ত্র এসে যাচ্ছে, একটা বিশেষ গোষ্ঠী ক্যাপিটাল মার্কেটকে নানানভাবে তারা স্পেকুলেশন করিয়ে কিংবা লোকজনকে কি বলবো প্রতারণার মাধ্যমে তারা ক্যাপিটাল মার্কেট থেকে অনেক টাকা তুলে নিয়ে গেছে। এটির জন্য আমাদের খুব যেটা বেশি প্রয়োজন ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে যারা রেগুলেটর, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, তাদের অতীতের আমরা যদি তাদের ভূমিকাটা দেখি সেখানে তাদের খুব একটা পজিটিভ ভূমিকা আমরা দেখিনি। কারণ ক্যাপিটাল মার্কেটটার যারা স্টেক হোল্ডার্স আছে তাদের মধ্যে আমি যেটা বিশ্বাস করি সেটি হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট যারা চালায় কিংবা ক্যাপিটাল মার্কেটে যারা স্টেক হোল্ডার, বিশেষ করে যারা যেসব কোম্পানিগুলো, সেসব কোম্পানিগুলোর মধ্যে অনেক ধরনের অস্বচ্ছতা আছে, তাদের অনেকের মধ্যে অসততা আছে, তারা বিভিন্নভাবে বুককে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, সুতরাং সাধারণ মানুষ এখানে প্রতারিত হয়েছে। এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা কিন্তু কখনো কঠোর হাতে দমন করতে পারিনি। 2010 সালের ধসের পরে একটি তদন্ত কমিটি হয়েছিল মরহুম খন্দকার ইব্রাহিম খালেদ সাহেবের নেতৃত্বে। তাদের কাছে বেশ কিছু সুপারিশ ছিল, তারা বেশ কিছু গোষ্ঠীকে তারা পিন পয়েন্ট করে বলেছিল তাদের কারসাজি হয়েছে, কিন্তু তাদের তো কোনো শাস্তি হয়নি, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সুতরাং তাহলে আমরা কি বলবো? তাহলে এখানেও কিন্তু সে আপনি একই ব্যাপারে এসে যাচ্ছে, কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের কারণে ক্যাপিটাল মার্কেটটাকে আমরা চাঙ্গা করতে পারছি না। সুতরাং ব্যাংকমুখী করার অর্থ এই নয় যে ক্যাপিটাল মার্কেটকে আমরা বঞ্চিত করছি, বরং ক্যাপিটাল মার্কেটকে স্ট্রং করার জন্য আরও কিছু ব্যবস্থা নিতে পারে সরকার। সেইটাও আমি বলবো যে আমি যদি আপনি সময়টা আমি বুঝিয়ে বলতে পারি, আমার একটা প্রস্তাব আমি অনেক সময় বলছি যে অধিকাংশ উদ্যোক্তা ক্যাপিটাল মার্কেটে যেতে চান না। তারা কি করেন, তাদের ক্যাপিটাল মার্কেট তো তাদের ক্যাপিটাল তুলে আনার জন্য একটা জায়গা, যারা যেখান থেকে ক্যাপিটাল সংগ্রহ করবেন, তারা বিকল্প পন্থাকে ব্যাংক, তারা ব্যাংকের কাছে আসেন, ব্যাংক থেকে তারা লং টার্ম লোন নিচ্ছেন এবং তারা বিনিয়োগ করছেন এবং তারা ভালোই করছেন। কিন্তু কথা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে তারা যেতে চান না কেন? এখানে এটা আমার অ্যাসেসমেন্ট কিংবা আমার ধারণা অনুযায়ী প্রথম কথা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে যাওয়াটা খুব বেশি সহজ নয়। অনেক ধরনের ব্যুরোক্রেসি আছে ইত্যাদি ইত্যাদি। এই ব্যুরোক্রেসিতে ব্যাংক থেকে লোন নেওয়া অনেক সহজ। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2,
আবার অনেকে ক্যাপিটাল মার্কেটে যেতে চান না, সেটি হচ্ছে ক্যাপিটাল মার্কেটে গেলে তাদের এক ধরনের স্বচ্ছতা নিশ্চিত করতে হয়, তাদের লেনদেনের স্বচ্ছতা, তাদের মধ্যে অনেকগুলো কমপ্লায়েন্স তাদের মেনটেন করতে হয়, যেটা তারা খুব বেশি আগ্রহী না। সুতরাং সেই জন্য তারা ক্যাপিটাল মার্কেট পক্ষে হচ্ছেন না। আমার প্রস্তাব হচ্ছে সরকার একটি নীতিমালা করতে পারে, কোনো শিল্প প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ যা থাকবে সেইটার সাথে একটা তুলনা কিংবা তার একটা রেশিও হারে, একটা নির্দিষ্ট হারে এটা ক্যাপিটাল মার্কেটে তাদের যেতে হবে, এর বেশি ব্যাংক থেকে নিতে পারবে না। বাধ্য করে ক্যাপিটাল মার্কেটে তাদের ক্যাপিটালটা যে তারা পুঁজিবাজার থেকে সংগ্রহ করে, এতে করে ব্যাংকের উপর প্রেশার কমবে। ব্যাংক যারা স্মল এবং মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রি, তাদের জন্য তাদের ইনভেস্টেবল ফান্ডটা বাড়বে। কারণ ক্যাপিটাল মার্কেট থেকে তারা কারা তুলবে? যারা বড়রা। তারা যদি ব্যাংকে এসে ভাগ বসায় তাহলে আমার স্মল অ্যান্ড মিডিয়ামরা বঞ্চিত হবে। সুতরাং তাদের ক্যাপিটাল তারা পুঁজিবাজার থেকে সংগ্রহ করুক, যাতে করে ব্যাংকগুলোর লিকুইডিটি থাকে টু ফাইন্যান্স দ্য স্মল অ্যান্ড মিডিয়াম। এতে করে দুটো কাজ হবে, একটা হচ্ছে স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য স্কোপ বাড়বে, দুই হচ্ছে আপনার পুঁজিবাজারে ভালো কোম্পানি এসে পুঁজিবাজার চাঙ্গা হবে। এই ব্যাপারটা এখন তো করা যায়, এটা তো কোনো আমি মানে কোনো অসুবিধা দেখি না। খুবই ভালো একটি প্রস্তাবনা, কিন্তু এই ভালো প্রস্তাবনার কথা আসলে সেন্ট্রাল ব্যাংক কতটা ভাবে, বা একেবারে নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন, যারা এগুলো ভাববেন, তারা কতটা ভাবেন বা আমলে নেন এই প্রস্তাবনাগুলো? দেখেন, এই যে আমাকে ডাকেন, আমাদের মতো অনেককে আপনারা ডেকে অনেক আলাপ আলোচনা করেন, তারা প্রচুর সুপরামর্শ দেন, আগেও দিয়েছে, অতীতেও আমরা অনেক দিন ধরে সুপরামর্শ দিয়ে আসছি। আমরা যারা এখানে কথাটাতে বলতে আসি মাঝে মধ্যে, আমি তো দেখি না কখনো এসব পরামর্শ কখনো কানে নিয়েছে। অতীত তো একেবারে নেয় নাই। আমার একটা পরোক্ষ পদ্ধতি যে মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমার এখন আশাবাদ এটুকুই যে এখন তো পলিটিক্যাল সরকার নাই, এবং আমাদের বর্তমান যে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে এই বিভিন্ন সেক্টরের মধ্যে মাত্র ব্যাংকিং খাতে কিছু দৃশ্যমান উন্নতি কিংবা দৃশ্যমান প্রয়াস দেখা যাচ্ছে, সংস্কার এবং নীতিমালা পরিবর্তন করে এখানে সুশাসন ফিরিয়ে আনার একটা প্রয়াস দৃশ্যমান দেখা যাচ্ছে, যেটা অন্য কোনো খাতে আমরা দেখছি না। সুতরাং আমি আশা করি যে বর্তমানে যেহেতু কোনো পলিটিক্যাল প্রেশার নেই, এই কাজগুলো কিন্তু এখন চাইলে সরকার করতে পারে। সরকার, সেন্ট্রাল ব্যাংক যেই করুক না কেন, কে করবে আমি জানি না, বাট এটা করার এখন সময় এসছে। আমার মনে হয় এটা করলে উভয় পক্ষই লাভবান হবে। সেটা কি 10 মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা বলতে পারি কি না, যে কারণ আজকে যদি হিসাব করি তারিখের দিক থেকে জুনের যে একদম 28 তারিখ, এবং সেখান থেকে আমরা তো আর কয়েকটা দিন পার করলেই একদম 10 মাসও পূর্ণ হয়ে যাবে, তাইলে করতে পারি এইটা কি বলার সময় এখনো আসেনি যে আমরা সামনে করব, নাকি করা যেত? এই নীতিমালাটা তৈরি করলেই তো হয়, এখন এই সরকারকে করে যেতেই হবে। এই সরকার কতদিন থাকবে আমরা জানি না। সুতরাং নীতিমালা যদি করা হয় তাহলে এটা কিন্তু পরবর্তীতেও করা যেতে পারে, অন্য কোনো সরকার যদি এসে। আমাদের বাজেট বক্তৃতায় আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে আমরা হয়তো সব কিছু করে যেতে পারবো না, কিন্তু আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারবো। উনি খুব পজিটিভ কথা বলেছেন, যেটা আমি এখনই বললাম, সেই কথাটা তিনিও বলছেন যে আমরা কিছুটা করে দিয়ে যাই, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না, আইনটা করে দিয়ে যাই। অনেক আইন তো হচ্ছে না, আপনি অর্থনৈতিক বা ব্যাংকিং খাত ছাড়া অন্যান্য আইন তো অনেকগুলো হচ্ছে, অধ্যাদেশ জারি করা আইন হচ্ছে, তাহলে এটা হতে পারে না? এটা আইন করা হোক, তারপরে দেখা যাবে। এটা এই সরকার যদি নতুন কোনো সরকার হাতে ক্ষমতা দিয়ে যায়ও, তাহলে পরবর্তী সরকার তো এটা করতে পারে। সুতরাং শুরু করতে তো অসুবিধা নেই, আমি তো কোনো অসুবিধা দেখি না। শুরু করতে আপনি বলছেন অসুবিধা নেই, কিন্তু অনেকে এভাবেই বলছেন যে শুরুটা করে দিয়ে গেলেই বরং ভালো। কারণ হচ্ছে যে পরবর্তীতে অনেকে বিভিন্ন, আমরা যদি রিফর্মের কথা বলি, অনেকেই আস্থা রাখতে পারছে না যে আবার সেই নির্বাচিত যেই আসুক না কেন সেই সরকার কতটা সদিচ্ছা পোষণ করবে, কতটা সেই মানবে। জুলাই চার্টারের কথা বলা হয়, এই অর্থনীতির জায়গাটা যদি জোরালো সেরকম কোনো কিছু থাকে যে না মানতে বাধ্য, তাহলে সেই জায়গায় মানুষ আস্থা পাবে। সেই আস্থাটা কিভাবে নিশ্চিত করা যায়, আপনার কাছে আমি ফিরবো আবারও ছোট্ট একটা বিরতি শেষ করে। দর্শক, আপনারা যারা রয়েছেন ইনফোভিজের আয়োজনে, বাকি আলোচনা থেকে গেল, সাথে থাকবেন। আবারও সাপ্তাহিক আয়োজন ইনফোভিজে আমরা আজ কথা বলছি অর্থনীতির হালচাল নিয়ে, এবং সেই জায়গাটায় ব্যাংক সেক্টরটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি। যারা বিরতির পূর্বে ছিলেন, এখনও কিছুটা কথা সেখানেই থেকে গেল।
আপনার কাছে আসবো এবং বলছিলাম যে এই যে কিছু নিয়ম নীতি যে বা কিছু একেবারে আইন আকারে অনেকে ভাবছেন অন্তর্বর্তী সরকারের সময়টাতেই যদি এইটা হয়ে যায় তাহলে হয়তো আস্থাটা থাকবে যে পরবর্তী নির্বাচিত সরকার এটা মানতে বাধ্য হবে অনেকটা প্রতিশ্রুতির জায়গাটা থেকে। সেই আস্থাটা আসলে কিভাবে ফেরানো সম্ভব? হ্যাঁ, এটা একটা কঠিন প্রশ্ন আপনি আমাকে করলেন, কারণ কথা হচ্ছে আস্থা ফেরানোর সম্ভব হবে তখনই যখন আমরা বুঝতে পারবো সরকার আন্তরিক। আমি অর্থ উপদেষ্টার কথা আবারও বলছি, তিনি তো স্বীকার করেছেন এটা আমাদের দেশে কিন্তু কেউ কখনো নিজের ঘাটতিটা স্বীকার করতে চান না। উনি তো স্বীকার করেছেন আমরা সব পারিনি, সব ব্যাপারে আমরা সফল হচ্ছে এটা বলা যাবে না, তবে আমরা কিছু ফুটপ্রিন্ট রেখে যেতে চাই। এটা কিন্তু ভালো পজিটিভ একটা জেস্চার আমি বলবো। এই পজিটিভ জেস্চারে এখন কিছু তারা করে যাক, অনেক কিছু তো করার আছে। আমরা জানি মোটা দাগে আপনি কমিশন করার দরকার নেই, সংস্কার কমিটি করার দরকার নেই, আমরা অনেক কিছু জানি যেটা অনেক কিছু আইনের মধ্যে অনেক অসামঞ্জস্যতা আছে। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি আপনাকে। উইলফুল ডিফল্টার একটা আইন হয়েছে আমাদের দেশে 24 সালে অথবা 23 সালে সম্ভবত। ভারত থেকে আমরা প্রায় 22-23 বছর পরে এটা করেছি। কিন্তু এই উইলফুল ডিফল্টার আইনের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো কিন্তু আমরা দেখেছি আইনটা করা হয়েছে অনেকটা গা ছাড়াভাবে গত সরকার করেছে, কারণ তারা এটা করতে খুব বেশি আগ্রহী ছিল বলে আমার মনে হয় না। সেই কারণে তারা এটা দায়সার একটা আইন করেছে। সেই আইনটা কখনোই খুব বেশিভাবে কার্যকর করা যাবে না, তার মধ্যে অনেকগুলো দুর্বলতা আছে, অনেকগুলো অস্পষ্টতা আছে। এই ব্যাপারগুলো তার মানে তারা করেছে এটা শুধু লোক দেখানোর জন্য, প্রণয়নের জন্য না। সুতরাং আমি মনে করি এই যে এই ব্যাপারগুলোই যে আমি অনেকবার একাধিক লিখেওছি, প্রয়োগের ব্যাপারে তারা মোটেও আন্তরিক না সেটা আপনি বলছেন। না, আমি বলছি যে যখন আইনটা করা হয়েছিল আগের রাজনৈতিক সরকারের আমলে তারা করেছে, করার জন্য করেছে। এটা সম্ভবত তারা এমনভাবে করেছে এটা খুব বেশি বাস্তবায়ন করা সম্ভব হবে না কিংবা সফলতা আসবে না। তার মানে আইনের মধ্যে লুপহোল, ফাঁক ছিল, দুর্বলতা ছিল, অসামঞ্জস্যতা ছিল, সেগুলো এখন আমরা দূর করে দিতে পারি। আমরা মনে করেন বিশেষ করে আমরা এই খেলাপি ঋণ গ্রহীতাদের ব্যাপারে ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, অনেক ধরনের দাবি করে আসছে। তাদের বিরুদ্ধে কখনোই কোনো ধরনের ব্যাংকাররা যেটা চায় কঠোর ব্যবস্থা গ্রহণের সুযোগ ব্যাংকারদের নাই। তো সেই ব্যাপারগুলো যদি আমরা এখন দৃষ্টান্তমূলকভাবে কিছু করতে পারি, এবং সেটা গভর্নর সাহেব, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সাহেব বিশেষ করে ওই যে মানি লন্ডারিং কিংবা টাকা বিদেশে পাচারের কথা একটা বলেছিলেন, আমরা তাদের ভবিষ্যতে যারা করবে তাদেরকে যে এদের তো আমরা রাতের ঘুম হারাম করব, এবং ভবিষ্যতে যাদের তারা না করে, কেউ করার সাহস না পায়, সেই ব্যবস্থা আমরা করে দিয়ে যাব। আমি জানি না তারা এটা কতখানি করতে পারবে। তিনি কিন্তু সদিচ্ছার কথা বলেছেন। কিন্তু আমরা টাকা পাচারের কথা তো অন্তর্বর্তী সরকারি 10 মাসের মধ্যে অনেকেই বলছেন যে না, টাকা পাচারটা আসলে এখনো ঠেকানো সম্ভব হয়নি, আগে যা হয়েছে এখনো হচ্ছে না। এটা আমি মোটা দাগে আমি সমালোচনার স্বার্থে বলছেন কিনা, না, আমি সমালোচনার স্বার্থে বলছি না, আমি বলছি মোটা দাগে আমি, আপনি না, যারা বলছেন তারা বলছেন তারা একটা তারা হচ্ছে ওভার সিম্পলিফাইড, অতি সরলীকরণ করে বলছেন। এই যে মনে করেন বলছে সুইস ব্যাংকে আমাদের টাকা বাংলাদেশের টাকা বেড়েছে, এখানে তারা হয়তো বলছেন এই ব্যাপারগুলো দিয়ে। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা মনে করি যে একটা রাজনৈতিক সরকারের আমলে যে পরিমাণের বিদেশে পাচার হয়েছে সেটা এই মুহূর্তে হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না অন্তত। তুলনামূলক আলোচনায় সমালোচকরাও যাচ্ছেন না, কিন্তু প্রত্যাশার জায়গা থেকে বলছেন যে এখনো কিছু কিছু করছে, সেটাই বা কেন? সেটা আমি বলি, সেটা হচ্ছে যে পাচার দুইটা শ্রেণীর লোক করে। একটা শ্রেণীর লোক করে ব্যবসায়ীরা, একটা শ্রেণীর লোক করে আমলা এবং রাজনৈতিক নেতারা, তাই তো? তা আমি যদি ব্যবসায়ীদের বাদ দিয়ে বাকিদের পাচারের প্রবণতা কমেছে এটা আমি বিশ্বাস করতে চাই। কিন্তু ব্যবসায়ীদের অতীতের আমরা যেটা দেখি, ব্যবসায়ী গ্রুপ যদি এটা করে থাকে সেটা এখনও চলবে, কারণ ব্যবসায়ী তো ব্যবসায়ী করছেন, তাও কিন্তু কম। বিকজ আমাদের এখন ব্যবসা বাণিজ্য একটু স্তীমিত, এক্সপোর্ট ইম্পোর্ট মানে বিশেষ করে ইম্পোর্টটা কম। আমাদের অধিকাংশ মুদ্রা পাচারের ব্যবসায়ীরা যেটা করে সেটা এই ট্রেডের মাধ্যমে করে, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে ওভার ইনভয়েসিং কিংবা ওভার ইনভয়েসিং করেন। সুতরাং আমাদের ইম্পোর্টটা যেহেতু কম, কোনো ক্যাপিটাল মেশিনারি আসে না, এখানে মোটা দাগে অর্থ পাচার করার সুযোগটা একটু সীমিত হয়ে গেছে আমি বলবো। কিন্তু আমরা যদি এই যে বহুল আলোচিত বেগমপাড়া কিংবা মালয়েশিয়ার সেকেন্ড হোম, এখানে অনেক তো ব্যবসায়ীরা আছেন, তারা কীভাবে নিয়ে গেছেন। তো সুতরাং ইস্যুটা হচ্ছে এখানে এই যে এখনও চলছে, এই কথা আমি মোটা দাগে বিশ্বাস করতে চাই না। হয়তো কমেছে, হয়তো কমেনি, কিন্তু হয়তো চলছে, কিন্তু অতীতের চেয়ে কম বলে আমার আমার ধারণা। আমি যুক্তি দিয়ে কথাটা বলছি, আমার কাছে কোনো তথ্য কিংবা কোনো ডেটা নাই।
একদম তাই। এবং যারা বলছেন তারাও আসলে হয়তো প্রত্যাশার সাথে একটা তুলনামূলক আলোচনা থেকে বলছেন। আপনি তো ঘাটতি বলছিলেন, যে ঘাটতি কতজন স্বীকার করতে চায়, সেই ঘাটতি শব্দটা থেকে এখন পরবর্তী প্রশ্নটা রাখতে চাই। বাজেটে যে ঘাটতি এবং সেটার যে একদম অভ্যন্তরীণ উৎস থেকে কোনটার থেকে ঘাটতিটা আসলে মেটানো হবে, ব্যাংককে সেখানে টার্গেট যে করা হলো, সেটা কতটা আসলে আমি যদি বলি যে সফলতা পাবো আমরা? আপনি বলছেন ঘাটতি মেটানোর জন্য ব্যাংকের উপরে, ব্যাংক থেকে সরকার ঘাটতি মেটানোর জন্য একটা উৎস ব্যাংকগুলোর নেবে। এটাই তো ব্যাপারটা হচ্ছে, এটা কেন সরকার করতে বাধ্য হচ্ছে। আমাদের বাজেটের আকার গত বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমে দেওয়ার পরেও কিন্তু ঘাটতিটা থাকছে। এখন সেই ঘাটতি মেটানোর 3টা রাস্তা আছে। একটা হচ্ছে, প্রধানতম রাস্তাটা কি, আমাদের রাজস্ব আয়, সরকারের আয়। তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার এই বিদেশি অনুদান ইত্যাদি। তৃতীয় হচ্ছে, ফাইনালটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়া। এটা হচ্ছে সর্বশেষ, কিন্তু এটা সরকার এখন এটা করতে বাধ্য হচ্ছে। কেন করতে বাধ্য হচ্ছে? বিকজ আমার রাজস্ব আয় যা হওয়ার কথা আমরা সেটা করতে পারছি না। সেই রাজস্ব আয় সবসময় আমাদের ঘাটতি থাকছে। রাজস্ব যে টার্গেট দেওয়া হয়, এটা আমাদের দেশে কখনোই রাজস্ব বিভাগ এটা পূরণ করতে পারে নাই। কিন্তু অনেকে প্রশ্ন, ব্যাংকের অবস্থা তো ভালো না, সেই রাজস্ব ঘাটতির জন্য ব্যাংকে মানে এটা আসলে কতটা কি হবে আর কি এখন এই জায়গাটায়? এখন যে নিতে পারছে তার একটা বড় কারণ হচ্ছে, ব্যাংকগুলো এখনো পর্যন্ত দিতে পারছে। কেন দিতে পারছে? যে আমি একটু আগে যে বললাম, আমাদের দেশে যে ব্যবসা বাণিজ্য তো মোটামুটি স্থবির, ব্যাংকগুলোর হাতে প্রচুর অর্থ পড়ে আছে। শুধু এই অর্থগুলো সরকার ধার নিচ্ছে কিংবা সরকারকে ধার দিচ্ছে। কিভাবে? ব্যাংক কিনছে হচ্ছে আপনার ট্রেজারি বন্ড কিনছে, ট্রেজারি বন্ডে টাকাটা খাটাচ্ছে। কিন্তু তাদের উদ্বৃত্ত যে ডিপোজিটটা আছে, জনগণ থেকে আনা আমানতের উপরে তো তাদের সুদটা দিতে হবে। তাহলে জনগণের উপরে আমানতের সুদটা যদি ঘরে এমনি ফেলে রাখা হয়, তাহলে ব্যাংকগুলো কি লস যাবে? তো ব্যাংক তো ওই টাকা খাটিয়ে তো তাদের ইনকাম করতে হবে। সুতরাং সেই টাকা খাটানোর জন্য ব্যাংকগুলো যেরকম একদিকে চাহিদা, অন্যদিকে সরকারের ঋণ নেওয়ারও চাহিদা আছে। দুইটা মিলে এটা হয়েছে। এখন কথা হচ্ছে, এটা এখনও ব্যাংকগুলো পারছে, সরকারও পাচ্ছে এবং ব্যাংকগুলো দিতে পারছে। তার একটা বড় কারণ হচ্ছে, ব্যাংকগুলোর হাতে উদ্বৃত্ত অর্থ আছে। আমাদের দেশে যখন রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গিয়ে যখন ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, তখন কিন্তু ব্যাংকগুলোর নিজস্ব ডিমান্ড থাকবে, তখন কিন্তু সরকারকে ঋণ দিতে পারবে না, তখন সরকার একটা বিপদে পড়বে। জি, আমরা বাজেটের 2025-26 অর্থ বছরে কিভাবে মিলাবো, সেটা আমি বিরতি শেষ করে এসে আপনার কাছ থেকে শুনবো। দর্শক, আপনারা যারা রয়েছেন ইনফোবিজের আয়োজনে, আমাদের আরও অনেক কথা থেকে গেল, সেগুলো শুনবার চেষ্টা করব বিরতি শেষে। সাথে থাকবেন। স্বাগত আবারও ইনফোবিজের আজকের আয়োজনে। কথা হচ্ছে অর্থনীতির হালচাল নিয়ে। আর আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে রয়েছেন ফারুক মঈনুদ্দিন। তিনি একজন অর্থনীতিবিদ এবং ব্যাংকার। আপনার কাছে আবারও ফিরবো আলোচনায়। ফেব্রুয়ারি, যেটা আমাদের সম্ভাব্য সময়সীমা আগামী নির্বাচনের জন্য, এবং ফেব্রুয়ারিতে যদি ঠিকঠাক সব কিছু থাকে, যেটা একটু যে শর্ত রয়েছে সেই অনুসারে যদি নির্বাচনটা হয়ে যায় ফেব্রুয়ারিতে, তাহলে এই অর্থবছর শেষ করবার জন্য কিছুটা সময় নির্বাচিত সরকার পাবে। এবং তখন যদি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে শুরু করে, বা আপনি যেটা বলছিলেন বিরতিতে যাবার আগে, যে ব্যাংকের তখন একটা ডিমান্ড থাকবে, তখন কি ব্যাংক এই অর্থবছরের টাকা যেভাবে ভেবে রাখা হয়েছে সেভাবে আসলে দিতে পারবে কিনা? তখন যেটা হবে, তখন তো আসলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, একটা নতুন সরকার আসবে, তাদের হাতে হয়তো মাস 3 সময় থাকবে। হ্যাঁ, ওই মাস 3 সময়ের মধ্যে হঠাৎ করে যে লাভ দিয়ে ব্যবসা চাঙ্গা হয়ে যাবে আমি সেটা বলছি না, কিন্তু ট্রেন্ডটা শুরু হবে, যে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের চাহিদাটা শুরু হবে। ব্যাংকগুলোকে তখন বুঝতে হবে যে তখন অনেক কিছু চেঞ্জ হতে পারে, সুদের হার চেঞ্জ হতে যেতে পারে। সুদের হার চেঞ্জ হলে তখন ব্যাংকগুলো কিন্তু আবার আসবে হচ্ছে এই তাদের যে কোর বিজনেস, যেটা ঋণ দিয়ে তাদের আয় করা। আজকের কাগজেই সম্ভবত কোনো একটা ইংরেজি কাগজে আছে, ব্যাংকগুলো গত বছর এত প্রফিট কিভাবে করেছে। ব্যবসা বাণিজ্য স্থবির বলা হচ্ছে, কিন্তু ব্যাংকগুলোর সবগুলোর প্রফিট বেড়েছে, এবং গত বছরে যে তাদের অনেক রেকর্ড প্রফিট করেছে। তারা এটা কারণও দেখিয়েছে যে সবগুলো ব্যাংক টাকা রেখেছে সরকারি ট্রেজারি বন্ডে, এবং সেখান থেকে ভালো হ্যান্ডসাম ইনকাম তারা করেছে। এবং ইনকাম করেছে বিকজ সুদের হার বেশি, সরকারের ট্রেজারি বন্ডের রেটও হাই,
কারণ সরকারেরও ওই ডিমান্ড আছে, সেই জন্য তার বেশি সুদে ব্যাংকগুলো থেকে নিচ্ছে। যদি নির্বাচিত সরকার হয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাহেবের যে ফোরকাস্ট আছে সেটি যদি হয়, আমাদের মুদ্রাস্ফীতির হার যদি কমে আসে, তাহলে কিন্তু আপনার সুদের হারও কমে যাবে। সুদের হার কমলে এগুলোও কমবে। এইটা কমলে কিন্তু একদিকে হবে ব্যাংকগুলো তখন আবার ব্যবসা বাণিজ্যে ঋণ দেওয়ার চেষ্টা করবে। তখন কিন্তু একটা সমস্যা হয় যে সরকারের যে ফান্ডিং যেটা বলে, সেটা তখন নতুন সরকার আমরা কী পদ্ধতি কিংবা কী স্ট্র্যাটেজি নেন আমরা বলতে পারি না। তবে একটা ক্রাইসিস আসতে পারে যে যখন ব্যবসা বাণিজ্যের জন্য যখন ঋণের চাহিদাটা বাড়বে, তখন ব্যাংকগুলো সেটিকে প্রেফার করবে। কারণ তখন সুদের হারটা তখন ন্যাচারালি সরকারি সুদের হার কমে যেতে পারে, তখন ব্যাংকগুলো আবার এখানে ফিরে আসতে পারে। ওই সময় সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে বিষয়টি, সেটা একটা চ্যালেঞ্জের মুখে পড়বে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তবে আমরা ধরে নিচ্ছি নতুন সরকার আসলে তারা সেই স্ট্র্যাটেজিটা ঠিক করবে। আমি এখন এটা ফোরকাস্ট করতে পারছি না। তারা নিঃসন্দেহে আপনাদের মতো যারা অভিজ্ঞ রয়েছেন এই খাত সংশ্লিষ্ট, তাদের সাথে আলাপচারিতায় যাবেন। কৌশল তো আর এমনি এমনি নিয়ে বসবেন না, আমার সাথে করবে হয়তো নেচারালি, কারোর সাথে নিশ্চয়ই পরামর্শ করবেন, কিংবা বড় অর্থনীতিবিদ যারা আছেন তাদের সাথে কথা বলতে পারেন, কিংবা এই স্টেক অনেক যারা সত্যিকার থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের পরামর্শ নিতে পারেন যদি সরকার নেন। অতীতের সরকার কখনো নেন নাই। ভবিষ্যতের সরকার যদি আমি মনে করি তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এই যারা অর্থনীতি নিয়ে ভাবেন, অর্থনীতিবিদ, ব্যাংকার, তাদের সাথে যদি পরামর্শ গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে এটা আরও ভালোভাবে চলবে। সেক্ষেত্রে কী পরামর্শ দিবেন সেটাই জানতে চাচ্ছি। আর কোন জায়গাগুলোতে কাজ করলে ভালো হবে আমাদের অর্থনীতি? না, সবচেয়ে বড় পরামর্শ যেটা আমি দিব বলছি না, সবাই দিচ্ছেন, সেটা হচ্ছে আমাদের রাজস্ব আয় বৃদ্ধি করা। আমাদের রাজস্ব আয় মানে হতাশাজনকভাবে কম। নেপালের মতো ছোট্ট একটি দেশে তাদের এশিয়ার মধ্যে কম, এই কথাটা আমরা শুনতেই মনে হয় অভ্যস্ত হয়ে। কোনটা? এশিয়ার মধ্যে আমাদের রাজস্ব আহরণ সবচেয়ে কম। আমরা মনে হয় এটা শুনতেই এখন অভ্যস্ত হয়ে যাচ্ছি। অভ্যস্ত হয়েছেন, কিন্তু এটা তো উত্তরণ কিন্তু ঘটে নাই। তো এই যে আমরা শুনছি বারবার, এটার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এত বছর ধরে চলছে, এটার জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যে এখন এই সরকারের সময় ওনাদের যে কিছুটা সংস্কার তারা করছেন, দেখেন এনবিআর ওরা স্ট্রাইক করে বসে আছে। আমি আসলে ভিতরের কি কারণ, বিভাজন নিয়ে ওনারা স্ট্রাইক করছেন, বিভাজন, এখন সেই বিভাজন কি এই রাজস্ব বিভাগকে আরও শক্তিশালী করার জন্য বিভাজন, নাকি এখানে অন্য কোনো ভেস্টেড গ্রুপের কিংবা তাদেরই কোনো এজেন্ডা আছে? এটা আমি ঠিক বলতে পারবো না। আমি এই ব্যাপারে আমার কমেন্ট করা ঠিক হবে না। আমি ওই লাইনে যাচ্ছি না। আমার মূল কথা হচ্ছে যে সরকারকে এইটুকু নিশ্চিত করতে হবে, আমাদের দেশে যে সাংঘাতিক রকমের রাজস্ব আয়ের ঘাটতি আছে, রাজস্ব আয় আহরণে যে দুর্বলতা আছে, যে রাজস্ব আয় আহরণে যে অদক্ষতা আছে, এটিকে দূর করতে হবে। এবং IMF কিন্তু এটাই বলেছে তাদের শর্তে, কিন্তু সেই শর্তের কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। সরকার যে বিভাজনের বিষয়টা করেছে সেটিকে ওটার জন্য করেছে কিন্তু আমি ঠিক বলতে পারি না, বিকজ এটার অনেকগুলো সূক্ষ্ম বিষয় আছে যেটা আমার আলোচনা আমি আনতে পারবো না, বিকজ আমি ব্যাপারটা বুঝতে পারছি না। মোটা দাগে যেটা বলতে পারে, পরামর্শ যদি চান, একটি পরামর্শ সেটি হচ্ছে রাজস্ব আয় বৃদ্ধি করার জন্য ট্যাক্স নেটটা বৃদ্ধি করা। আমাদের দেশে অনেক লোক আছে যারা ট্যাক্স দিতে পারে, তারা দেয় নাই। এখন যেটা হচ্ছে, যারা ট্যাক্স দিয়ে আসছিল তাদের উপরে কিন্তু তাদের হারটা বাড়ানো হচ্ছে, কিন্তু এটা আরও অন্যান্য খাত, অন্যান্য অনেক যারা দিতে সক্ষম তাদের উপরে এটা কিন্তু বাড়ানো যাচ্ছে না, অথবা হচ্ছে না, যেটাই আমি বলি না কেন। এই ব্যাপারগুলোকে কিন্তু সত্যিকার সংস্কার করে এই কাজটা করতে হবে, নাহলে নেপালের মধ্যে দেশ পারলে আমরা কেন পারি না? জি, সেক্ষেত্রে একদম ভেতরগত সূক্ষ্মতা আমরাও জানি না গণমাধ্যম কর্মীরা, কিন্তু যেটা স্পষ্ট তারাই করেছেন যে এই দুটো বিভাজন নিয়ে তাদের তেমন কোনো আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে সেখানে নতুন করে যে পদবি, সেটা নিয়ে তাদের আপত্তি। আমি সেটা বুঝতে পারছি, একটা প্রশাসনিক বিষয় নিয়ে তাদের আপত্তি। সংস্কার কি হচ্ছে আমি জানি না, তাদের আপত্তি করছে তাদের যে প্রশাসন, তাদের কার এখানে প্রভাব থাকবে, কিংবা কার এটা কি বলবো, যার কর্তৃত্ব থাকবে, তারা কর্তৃত্ব নিয়ে বেশি ভাবছেন এই যে বর্তমান যেটা হচ্ছে। সুতরাং এই কর্তৃত্বের সাথে সংস্কারের কিংবা তাদের রাজস্ব বিভাগকে শক্তিশালীকরণের কোনো সম্পর্ক আছে কিনা আমি বলতে পারবো না এটা। জি, আরেকটি আপনি যেটা বললেন যে ট্যাক্স যে দিচ্ছে
তাকেই হচ্ছে গিয়ে বাড়িয়ে ধরা হচ্ছে, কিন্তু নেটটা সেই জায়গায় কাজ করা হচ্ছে না। কর্পোরেট ট্যাক্স নিয়ে এবার খুব কথা রয়েছে, ব্যবসায়ীরা কথা বলছেন, যেটা 15% থেকে বাড়িয়ে 27.5% করা হলো। এটা হলে আমাদের আরও অনেক লস হয়ে যাবে এবং আমরা আসলে প্রোডাকশন বাড়াতে পারবো না। আর প্রোডাকশন কস্ট উঠাতে আমরা সেই একদম যার উপরে যাব, সেই ভোক্তার উপরে, তখন কিন্তু সেটা মূল্যস্ফীতি আরও বাড়াবে। সবকিছু মিলিয়ে আসলে এই সিদ্ধান্তটা কতটা উপযুক্ত সিদ্ধান্ত? উপযুক্ত তো না, আমরা তো সেই জন্য বলছিলাম, আমি একটু আগে বললাম যে যারা দিচ্ছিল তাদের উপরে শুধু বাড়ানো হচ্ছে। এমনকি এই আগামী যে অ্যাসেসমেন্ট ইয়ার আসছে 5 জুলাই থেকে, ওইখানে যারা গত বছর একই ইনকাম যারা করেছে তারা যা ট্যাক্স দিয়েছে, আগামী বছর তাদেরকে সেম ইনকাম না বাড়লেও তাদেরকে বাড়তি ট্যাক্স দিতে হবে। তার মানে যারা দিচ্ছিল তাদের উপরে আমি চাপাচ্ছি, যারা দিচ্ছে না তাদেরকে আমি ধরছি না। এইখানে হচ্ছে আমার সবচেয়ে বড় আপত্তি। এবং আমি যদি জাস্টিসের কথা ভাবি, যারা দেওয়ার যোগ্য তাদেরকে দিচ্ছে না, যারা সৎভাবে দিচ্ছেন তাদের উপর চাপানো হচ্ছে, এটা তো জাস্টিস হয় না। সুতরাং এইখান থেকে কীভাবে বেরিয়ে আসা যাবে এটা আমি বলতে পারবো না, ওইটা আমার নট মাই কাপ অফ টি। কিন্তু কথা হচ্ছে আমি মোটা দাগে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে রাজস্ব আহরণে বিশেষ করে কর আরোপের উপরে জাস্টিসটা, সামাজিক জাস্টিসটা হচ্ছে না, এটা আমি বলতে পারি। তাহলে সেটাও আসলে হচ্ছে না, সেই জায়গা থেকে এই ভাবনাগুলো থাকা দরকার। আজকের আয়োজন এখানেই শেষ করছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা ছিলেন আমাদের সাথে আজকের ইনফোভিজের আয়োজনে, আমরা ছোট ছোট অনেকগুলো বিষয় জানবার চেষ্টা করলাম এবং আমাদেরকে চমৎকারভাবে ফারুক মঈনুদ্দিন সেই বিষয়গুলি এখানে তুলে ধরলেন। আমরা আবারও হয়তো সপ্তাহ শেষে ফিরে আসবো ইনফোভিজের আয়োজন নিয়ে। দেখতে চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।